নমস্কার। অর্গানিক কেমিস্ট্রির প্রবলেম করতে গিয়ে দেখবে তোমাকে কিছু ইনফরমেশান দিয়ে অনেক সময় কোশ্চেন দেয় ABCD টাইপের প্রবলেম আইডেন্টিফিকেশান করতে। এই ধরনের প্রবলেমগুলোকে আমরা কিভাবে সলভ করব। এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করবার জন্য আমাদের তিনটে জিনিস ভালো করে জানতে হবে। একটা হলো DBE। এই DBEর পুরো কথা হলো ডবল বন্ড ইকুইভ্যালেন্সি। এটার সাহায্যে স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবো। সেকেন্ড আমরা দেখব কেমিক্যাল টেস্ট। দেখবে তোমাকে যে ইনফরমেশানগুলো দিয়েছে সেখানে দেখবে কিছু কেমিক্যাল টেস্ট আছে, সেই কেমিক্যাল টেস্টের উপর বেস করেও আমরা কিছু ইনফরমেশান পাবো। থার্ড হলো নেম রিয়াকশান এবং রিয়াকশান, সেইগুলোও দিয়ে দেবে যেগুলো থেকে আমরা ইনফরমেশান পাবো। এই তিনটে অংশ বা তিনটে পার্ট যদি আমরা একটু ভালো করে স্টাডি করে নিই তাহলে ডিবিই স্ট্রাকচার আমরা খুব সহজে ড্র করে দিতে পারবো। প্রথমে আমরা এটা জেনে নেওয়ার চেষ্টা করি ডিবিই জিনিসটা কি। ডিবিই জিনিসটা মনে করো কোনো একটি ফর্মুলা আছে CHNOX টাইপের দেওয়া আছে, এর নিচেটাকে এ দিয়ে দেখাবো, এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি, এটা হলো বি। তোমার মনে প্রশ্ন জাগছে এখানেও বি এখানেও বি কেন? প্রথম কথা বলি, এক্স মানে হলো হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই হাইড্রোজেনের নিচেও বি, অর্থাৎ তোমার যদি মনে করো এইরকম যদি একটা স্ট্রাকচার হয়ে থাকে যে CH3Cl, এই স্ট্রাকচারের ক্ষেত্রে টোটাল এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে এই তলার যে অংশটা রয়েছে সি এর নিচে এ, তার মানে এখানে ফর্মুলাটা সি এর নিচে 1 আছে, তার মানে এর ভ্যালু 1। বি এর ভ্যালু কত হবে? এইচ এর নিচেও বি থাকে, আবার হ্যালোজেনের নিচেও বি থাকে, তার মানে টোটাল বি হলো এইচ আর হ্যালোজেনের নিচে যে বি দুটোকে সামেশান করব। ইন দ্যাট কেস হাইড্রোজেনের নিচে দেখো 3 আছে, ক্লোরিনের নিচে আছে 1, তার মানে 3 এবং 1 দুটোকে সামেশান করলে আমরা পাচ্ছি 4, তার মানে বি হবে তখন আমার কাছে 4। ওকে, আর ফর্মুলাটা কি? ডিবি স্ট্রাকচার বার করার জন্য ফর্মুলাটা কি? সেটা হলো A+1 মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এইটা হলো তোমার কাছে ডিবি এর ফর্মুলা। এবার এর ভ্যালু কোত্থেকে পাবো? আমাকে যে ফর্মুলাটা দিয়ে দেবে কার্বনের নিচে যেটা থাকবে এর ভ্যালু, বি এর ভ্যালু কোথায় পাবো? হাইড্রোজেনের নিচে এবং হ্যালোজেনের নিচে টোটাল সামেশান করব, এবং সি এর ভ্যালু পাবো নাইট্রোজেনের নিচে। ফর্মুলাটা দেখে তোমার মনে হচ্ছে যে এর মধ্যে তো ডি নেই, না ডি নেই, ডি এর ভ্যালু আমার কাজে লাগবে না। এটা হচ্ছে আমার কাছে ফর্মুলা, ডি এর ভ্যালু আমার কাছে কোনো কাজে লাগবে না। এখন প্রশ্ন, এই ডিবিই থেকে তুমি কি জানতে পারো? এই ডিবির ভ্যালু যদি 0 হয়ে থাকে জানবে সেটা সবসময় সিঙ্গেল বন্ড আছে, সবসময় সিঙ্গেল বন্ড আছে। যেমন একটা এক্সাম্পল দেখাই, মনে করো আমাকে বলল C2H6O, এর স্ট্রাকচারটাকে ড্র করতে বললো কি হতে পারে। তো আমি এই ফর্মুলা অনুসারে দেখো, সি এর নিচে এ, তার মানে এর ভ্যালু ইন দ্যাট কেস 2, এইচ এর নিচে বি, এইচ এর ভ্যালু এইচ এর নিচে আছে 6, তার মানে বি এর ভ্যালু 6, ও এর নিচে আছে ডি, তার মানে ডি এর ভ্যালু কিছু নেই মানে 1, কিন্তু আমার ফর্মুলাতে ডি কাজে লাগে না, তাই ফর্মুলাটাই বসিয়ে দাও A+1 মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, তাই তো? তাহলে এর জায়গায় কত বসবে? 2 বসবে, 2+1 মাইনাস বি, বি এর জায়গায় কত বসবে? 6, সি নেই এই ফর্মুলাটার ক্ষেত্রে কারণ নাইট্রোজেন নেই, তার মানে সি এর ভ্যালু 0 ডিভাইডেড বাই 2, তার মানে ভ্যালুটা পাচ্ছি 0। 0 মানে ইন্ডিকেট করছে আমার এখানে সিঙ্গেল বন্ড থাকবে। তো একটা অক্সিজেনের সিঙ্গেল বন্ড কি কম্পাউন্ড হতে পারে? CH3 হতে পারে, অথবা CH3CH2OH হতে পারে। আমরা জানি একটা অক্সিজেন নিয়ে কম্পাউন্ড হয় ইথার হয়, নয় অ্যালকোহল হয়, রাইট? একই রকমভাবে ডিবির ভ্যালু যদি তোমার কাছে 1 বেরোয় জানবে ডবল বন্ড থাকতে পারে অথবা একটা রিং কম্পাউন্ড হতে পারে, ডবল বন্ড হতে পারে অথবা একটা রিং কম্পাউন্ড হতে পারে। একটা এক্সাম্পল দেখাই, মনে করো তোমাকে এইরকম একটা ফর্মুলা দিল যে C3H6O, তাহলে একই রকম এর ভ্যালু এখানে 3 কারণ সি এর নিচে আছে, বি এর ভ্যালু হলো এইচ এর নিচে আছে 6, আর ডি এর ভ্যালু অক্সিজেনের নিচে আছে 1, কিন্তু আমার ফর্মুলাতে কাজে লাগে না। A+1 মাইনাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2, তার মানে এর ভ্যালু হলো আমার কাছে 3+1, রাইট, মাইনাস বি, বি এর ভ্যালু কত আমার এখানে? বি এর ভ্যালু হলো আমার এখানে 6 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, তার মানে হলো 1।
তার মানে ডিবির ভ্যালু 1 মানে বোঝাচ্ছে আমার কাছে ডবল বন্ড অথবা রিং থাকতে পারে। একটা অক্সিজেন দিয়ে ডবল বন্ড হতে পারে কিটোন, আবার একটা অক্সিজেন দিয়ে ডবল বন্ড হতে পারে অ্যালডিহাইড। দেখো ডবল বন্ড আছে। ওকে, আমি এটা বলবার চেষ্টা করছি, ডিবি আমাকে এক্সাক্ট স্ট্রাকচার কখনোই বলে না। তুমি দেখতে পেলে এখানে দুটো পসিবল স্ট্রাকচার হচ্ছে, এখানে দুটো পসিবল স্ট্রাকচার হচ্ছে, কোনো জায়গায় পসিবল স্ট্রাকচার 10টা হতে পারে, 15টা হতে পারে, 20টাও হতে পারে, ডাজ নট ম্যাটার। কিন্তু ডিবি আমাকে পসিবিলিটি বলে যে সেখানে কি থাকতে পারে। একই রকমভাবে ডিবি 2 বেরোলে তখন আমার কাছে ট্রিপল বন্ড আছে। ডিবি 2 আমাকে ইন্ডিকেট করে সেখানে কি ধরনের বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে। ডিবি যদি 4 বেরোয় তখন আমার কাছে মনে রাখবে একটা বেনজিন রিং আছে। তাহলে তোমার মনে এটা প্রশ্ন যাক যে ডিবি 3 বেরোলে কি হতো। ডিবি 3 মানে মনে রাখো 3 টাকা আছে, এইটা ডবল বন্ডের দাম 1 টাকা, ট্রিপল বন্ডের দাম 2 টাকা। তার মানে 3 মানে কি হতে পারে, 3টে ডবল বন্ড হতে পারে, কারণ 1 টাকা করে দাম মনে করো, ঠিক আছে, 3 টাকা আছে, 3টে ডবল বন্ড হতে পারে। আবার এটাও হতে পারে একটা ট্রিপল বন্ড একটা ডবল বন্ড হতে পারে, কারণ একটা ট্রিপল বন্ড মানে 2 আর একটা ডবল বন্ড মানে 1, মানে 3 হয়ে যাচ্ছে। ওকে, এই পসিবিলিটিগুলো আমাকে বলবে। আর সিঙ্গেল বন্ড তুমি যেখানে খুশি দিতে পারো, ডাজ নট ম্যাটার, তুমি দিতে পারো। এবার দেখো ডিবি 5 বেরোলে কি হবে, বুঝতেই পারছো। ডিবি 4 মানে হলো এই বেনজিন রিং থাকবে, আর 5 আছে মানে বেনজিন রিংয়ের জন্য 4 চলে গেল, মানে 4 টাকা চলে গেল, মনে করো 5 টাকা আছে, তার মানে 4 টাকা চলে গেল, 4 হয়ে গেছে, তার মানে 1 টাকা পড়ে থাকছে, 1 পড়ে থাকছে। তাহলে 1-এর জন্য কি হবে, ডবল বন্ড, মানে বেনজিন রিং হতে পারবে এবং তার সঙ্গে একটা ডবল বন্ড থাকবে। এই হলো কনসেপ্ট। লাইকওয়াইজ 6 হলে কি হয় বুঝতেই পারছো, বেনজিন হতে পারে, একটা ট্রিপল বন্ড হতে পারে, তার সঙ্গে বেনজিন হতে পারে, তার সঙ্গে দুখানা ডবল বন্ড হতে পারে, মোট কথা 6 করতে হবে। এইভাবে ডিবির ভ্যালু আসলে আমরা বুঝতে পারি। সেকেন্ড আমাকে যেটা জানতে হবে সেটা হলো কেমিক্যাল টেস্ট। তোমাদের আমি কেমিক্যাল টেস্টের আলাদা একটি ভিডিও ইউটিউবে দেওয়া আছে, কেমিক্যাল টেস্ট অফ অর্গানিক কম্পাউন্ড, যেখানে ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ডের কেমিক্যাল টেস্ট সম্পর্কে আমরা আইডিয়া পেতে পারি এবং কোন ফাংশনাল গ্রুপে কি টেস্ট সেটা আমরা সেখানে ডিসকাস করেছি, সেই অংশটা দেখে নেবে। থার্ড হলো নেম রিয়াকশান। কিছু কিছু বিখ্যাত নেম রিয়াকশান আছে, যেমন অ্যালডল, ক্যানিজারো, কুলবে স্মিথ, তো রাইমার টিমান রিয়াকশান, এই জাতীয় নেম রিয়াকশানের উপর বেস করেও কিন্তু আমাকে কোশ্চেনটা দিতে পারে। আমি এখানে একটা প্রবলেম সেট করব, যেখানে 14 নাম্বার কোশ্চেন আমরা সলভ করব, সেখানে কিন্তু এই কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে আমরা কাজ করব। তাই ভালো করে সেই অংশটাকে দেখার আগে তুমি একবার জেনে নাও যে কি কিভাবে আমরা সেটাকে বার করতে পারি। বলে আমরা প্রথমে ডিবি বার করব, যে ফর্মুলাটা দেবে। তার আগে আমাকে যে ইনফরমেশনটা দেবে সেই ইনফরমেশনের উপর বেস করে একটা ফ্লো চার্ট তৈরি করে নেবো। সেই ফ্লো চার্টকে আমরা যে ফর্মুলাগুলো দেবে সেগুলো ডিবি থেকে এবং কেমিক্যাল টেস্টগুলো থেকে আইডিয়া করার চেষ্টা করব। কি করে ভাববে তার জন্য এর পরের অংশ যেটা আমরা ডিসকাস করছি, 14 নাম্বার অফ কোশ্চেন, সেই জিনিসটাকে একটু ভালো করে দেখে নাও। ওকে, আমরা ফার্স্ট কোশ্চেনে আসছি। ফার্স্ট কোশ্চেনটার দিকে তাকাও। এখানে বলেছে একটা অর্গানিক কম্পাউন্ড, মলিকুলার ফর্মুলা বলেছে C9H10O। তার মানে একটা অর্গানিক কম্পাউন্ড যার ফর্মুলা বলেছে C9H10O। এটা প্রথম লিখে নিলাম আমি। বলেছে 2,4-DNPর সঙ্গে রিয়াকশন করে। তাহলে কি কি করে এই ফ্লো চার্টটা করে নিতে হবে। প্রথমে 2,4-DNPর সঙ্গে রিয়াকশন করে। ওকে, আর বলেছে টলেন্সের সঙ্গেও রিয়েজেন্টের সঙ্গেও রিয়াকশন করে। তার মানে বলেছে এটা 2,4-DNP শুধু করে না, এটার সঙ্গে টলেন্সেরও রিয়াকশন হয়। আর কি বলেছে, বলেছে আন্ডারগোর ক্যানিজারো রিয়াকশন। এটা আবার বলেছে ক্যানিজারো রিয়াকশন দেয়, ক্যানিজারো রিয়াকশন দেয়। তাহলে ক্যানিজারো রিয়াকশন একটা নেম রিয়াকশন। তাহলে বুঝতেই পারলে যে নেম রিয়াকশনও জানতে হবে, তাই জন্য 3টে জিনিস আমি কিন্তু বলে দিয়েছি। তার মানে ক্যানিজারো রিয়াকশনও দেয়। আর কি বলেছে, আর বলেছে কোনো ওই কম্পাউন্ডটাকে ভিগোরাস অক্সিডেশন করলে, তার মানে ভিগোরাস অক্সিডেশন করলে আমরা কি পাই বলেছে 1,2-বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড পাই। 1,2-বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড পাই। তার মানে 1,2-বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড পাই, ডাইকার্বক্সিলিক অ্যাসিড পাই।
এই হলো আমার কাছে ইনফরমেশন। এই ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমি স্ট্রাকচার ড্র করবার জন্য চেষ্টা করছি, রাইট? সবার ফার্স্ট আমাকে যেটা করতে হবে, C9H10O এই যে কম্পাউন্ডটা রয়েছে, এই কম্পাউন্ডটা ডিবি বার করা। ডিবি বার করা ফর্মুলা কি? A+1 - B-C/2। একটু আগে করেছে অনেকগুলো, তাই অত ডিটেলসে না এসে 9+1 - B এর ভ্যালু 10 - 0/2, ওকে? তার মানে বের হলো 5। 5 মানে কি বোঝায়? 5 মানে এটা বোঝায় বেনজিন রিং থাকবে। এই যে বলেছি কি বেনজিন রিং একটি ডবল বন্ড থাকবে, তাহলে বেনজিন রিং আমি এঁকে নিলাম এবং তার সঙ্গে একটি ডবল বন্ড থাকবে, ওকে? অ্যান্ড ডবল বন্ড থাকবে, এটা বুঝে গেলাম স্ট্রাকচারটা থেকে। সেকেন্ডলি আমাকে কি কি ইনফরমেশন দিয়েছে দেখো, 2,4-DNP নিশ্চয়ই পড়েছো। 2,4-DNP টেস্ট। 2,4-DNP টেস্ট কাদের হয়ে থাকে? ব্রাডি রিয়েজেন্ট বলা হয়ে থাকে 2,4-DNP কে। এই টেস্ট কার হয়ে থাকে? না কিটোন গ্রুপের হয়ে থাকে এবং অ্যালডিহাইড গ্রুপের হয়ে থাকে। কিটোন এবং অ্যালডিহাইড গ্রুপ 2,4-DNP টেস্ট দেয়। তার মানে 2,4-DNP টেস্ট মানে বোঝাচ্ছে সেটা হয় কিটোন ছিল নয় অ্যালডিহাইড ছিল, হয় কিটোন ছিল নয় অ্যালডিহাইড ছিল। কিন্তু এক্স্যাক্টলি কিটোন না অ্যালডিহাইড ছিল আমরা জানি না, কিন্তু এই দুজনের মধ্যে একজন ছিল। নেক্সট বলেছে টলেন্স রিয়াকশন দেয়। আমরা জানি টলেন্স রিয়াকশন হলো অ্যালডিহাইডের রিয়াকশন। তার মানে 2,4-DNP থেকে বুঝেছিলাম কিটোন বা অ্যালডিহাইডের মধ্যে কেউ একজন ছিল, কিন্তু কে ছিল বুঝতে পারিনি। কিন্তু টলেন্স রিয়াকশন দেওয়া মানে বুঝে গেছে কিটোন নেই, অ্যালডিহাইড ছিল, কারণ অ্যালডিহাইড কম্পাউন্ডটা টলেন্স রিয়াকশন দেয়। তাহলে দেখো তুমি ভালো করে খেয়াল করে, এখানে বেনজিন রিং বুঝতে পারছো, 6টা কার্বন হয়ে গেছে। টোটাল আছে কটা কার্বন? স্ট্রাকচারটা দেখে তুমি বুঝতে পেরেছো স্ট্রাকচারটার মধ্যে 9টা কার্বন আছে। তাহলে বাকি কার্বনগুলো আমি এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? 6 কার্বন, 7, 8, 9, এবং এইখানে আমি একটা অ্যালডিহাইড গ্রুপ দিয়ে দিলাম, ওকে? বুঝতে পেরেছো? কারণ ডবল বন্ডটা কিরকম ডবল বন্ড আমরা বুঝতে পারলাম, এটা অ্যালডিহাইডের ডবল বন্ড তার মানে, ওকে? বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে দিলাম। মনে মনে ভাবলাম এটাই বোধহয় স্ট্রাকচার, কিন্তু তারপরের অংশটা একটু পড়ার চেষ্টা করি। এখানে বলেছে ক্যানিজারো রিয়াকশন কম্পাউন্ডটা করে। ক্যানিজারো রিয়াকশন কারা করে? ক্যানিজারো রিয়াকশন তারা করে যাদের আলফা হাইড্রোজেন নেই। আলফা হাইড্রোজেন নেই। হোয়াট ইজ আলফা হাইড্রোজেন? আলফা হাইড্রোজেন মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে, কিন্তু তার পাশের কার্বনটা যেটা থাকবে সেই কার্বনে যদি হাইড্রোজেন থাকে, সেই হাইড্রোজেনটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। সো আলফা হাইড্রোজেন থাকলে, তো এই আলফা হাইড্রোজেন থাকলে ক্যানিজারো রিয়াকশন করবে না। কিন্তু তুমি যে স্ট্রাকচারটা এঁকেছো সেই স্ট্রাকচারের মধ্যে দেখো এই অ্যালডিহাইডের পাশের কার্বনে আলফা হাইড্রোজেন আছে। তার মানে আলফা হাইড্রোজেন থাকলে তো ক্যানিজারো রিয়াকশন করবে না। ক্যানিজারো রিয়াকশন তার হয় যার মধ্যে আলফা হাইড্রোজেন থাকে না। তাহলে তোমার এই স্ট্রাকচারটা যেটা আঁকলে সেটা তো ঠিক হলো না, কারণ এখানে তো আলফা হাইড্রোজেন আছে কিন্তু বলেছে ক্যানিজারো রিয়াকশন করে। তার মানে এমন স্ট্রাকচার আঁকতে হবে যার মধ্যে আলফা হাইড্রোজেন নেই। তার মানে এই যে স্ট্রাকচারটা এঁকেছো স্ট্রাকচারটা ভুল এঁকেছো স্ট্রাকচার। তাহলে পরের প্রবলেমটায় আসি। তার মানে এই স্ট্রাকচারটা ভুল বুঝতে পেরেছি, কিন্তু এটা বুঝতে পেরেছি অ্যালডিহাইড গ্রুপ একটা থাকবে, এটা তো বুঝতে পেরেছি কারণ টলেন্সের সঙ্গে রিয়াকশন করে। এটা থেকে বাঁচবার একটা উপায় আছে। বাঁচবার উপায়টা হলো যে তুমি রিংয়ের সঙ্গে ডাইরেক্ট অ্যালডিহাইড দিয়ে দাও। দিলে দেখো এই কার্বনে পাশের কার্বন মানে এইটা, এই কার্বনে কোনো আলফা হাইড্রোজেন থাকছে না, তাহলে মিলে যাচ্ছে। কিন্তু এখন সমস্যাটা হচ্ছে এই দুটো কার্বনকে তাহলে কোথায় দেবো? এটা একটা সমস্যা তৈরি হয়েছে। তার জন্য পরের যে আমাকে ক্লুটা দিয়েছে সেই ক্লুটায় আসো। এখানে বলেছে ভিগোরাস অক্সিডেশন হলে 1,2-বেনজিন ডাইকার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। হোয়াট ইজ ভিগোরাস অক্সিডেশন? দেখো ভিগোরাস অক্সিডেশনের কনসেপ্টটা এইরকম, যদি তোমার একটা ফিনাইল রিং থাকে, ফিনাইল রিংয়ে একটা কার্বন থাকে এবং কার্বনে একটা হাইড্রোজেন থাকে, অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকলেই হবে। অ্যাটলিস্ট যদি এখানে একটা হাইড্রোজেন থাকে তাতেই হবে, কিন্তু বাকি যা খুশি থাকুক কোনো যায় আসে না কার্বনে। অ্যাটলিস্ট রিংয়ের সঙ্গে যে কার্বনটা থাকবে তাতে একটা হাইড্রোজেন থাকলেই এটাকে যদি অক্সিডেশন করা হয়, ভিগোরাস অক্সিডেশন মানে প্রচুর টেম্পারেচার এবং প্রেসারে অক্সিডেশন করা হয়, করলে এই জায়গাটা কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যায়।
একটা হাইড্রোজেন থাকলেই হবে, বাকি কি আছে ডাজ নট ম্যাটার। এখানে বলেছে দেখো ভিগোরাস অক্সিডেশন করলে কম্পাউন্ডটার 1,2 ডাইকার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তার মানে এই কম্পাউন্ডটা কি হবে স্ট্রাকচার আমি জানি না, কিন্তু এটা বুঝতে পারছি এটাকে ভিগোরাস অক্সিডেশন করলে এইখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে, আবার এইখানেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। খেয়াল করে দেখো এখানে তো হাইড্রোজেন রয়েছে, কার্বনের সঙ্গে হাইড্রোজেন, যে কন্ডিশনটা বলেছি, সুতরাং এটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়ে যেতেই পারে, অসুবিধা নেই। তার মানে কি এটা বলছে না নিচে একটা কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে, তার মানে এখানে এমন কেউ রয়েছে, এখানে এমন কেউ রয়েছে যেখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে, সো দ্যাট এইটাও কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। এবার দেখো তোমার কটা কার্বন এক্সট্রা হচ্ছিল, দেখো দুটো কার্বন এক্সট্রা হচ্ছিল, একটা কার্বন দিয়ে দাও, এখানে আর একটা কার্বন দিয়ে দাও, বাকি হাইড্রোজেন দিয়ে দাও CH3, এখানে CH2 দিয়ে দাও। তাহলে দেখো এখানেও কার্বনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে, তাই জন্য কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে, বাকি কি আছে আমি দেখবো না। আর এখানেও কার্বনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে, তাই কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাচ্ছে। ইজ ইট ক্লিয়ার কিভাবে ভাবলাম? তো আমার কাছে স্ট্রাকচারটা যেটা দাঁড়ালো, এত কিছু করে স্ট্রাকচারটা যেটা দাঁড়ালো সেইটা হলো এখানে অ্যালডিহাইড গ্রুপ এবং এইখানে হলো CH2CH3 গ্রুপ। ওকে, এইটাই হলো আমার কাছে অ্যান্সার, এটা হলো আমার কাছে অ্যান্সার, রাইট? তো এইভাবে আমরা প্রবলেমগুলোকে সলভ করব। আমরা সেকেন্ড আরেকটি প্রবলেম নেব, হ্যাঁ, মানে এরকম মোট 14খানা প্রবলেম আছে। এবার প্রবলেমগুলোকে একটু কুইকলি করব, তো সেগুলো একটু দেখার চেষ্টা করো। আমরা সেকেন্ড প্রবলেমটা নিচ্ছি, প্রবলেম নাম্বার 2। প্রবলেম নাম্বার 2তে আমাকে কি বলেছে একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করি। দেখো এইটা হলো প্রবলেম নাম্বার 2। এখানে বলেছে একটা অর্গানিক কম্পাউন্ড এ মলিকুলার ফর্মুলা হলো C8H16O2। তার মানে আমার কাছে C8H16O2 এই হলো ফর্মুলা। বাকি আমি ফ্লো চার্টটা তৈরি করব, তার আগে এটাকে ডিবি বার করিনি, কারণ আমি তোমাকে বলেছি ডিবি বার করলে একটা আইডিয়া পেতে পারি। আইডিয়াটা হলো এইটা, ডিবি কত হবে A+1 মাইনাস B মাইনাস C/2। তার মানে এর ভ্যালু এখানে কত আছে 8+1 মাইনাস B এর ভ্যালু কত 16 মাইনাস 0/2, তার মানে সমান সমান হলো 1। মনে রাখবে দুটো অক্সিজেন দিয়ে 1 dB, দুটো অক্সিজেন এবং 1 dB দুটো গ্রুপ হতে পারে। এখানে হয় কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ হবে, নয় এখানে এস্টার গ্রুপ হবে। যেমন এখানে বলেছিলাম একটা অক্সিজেন দিয়ে ডিবি যদি কোনো দিন 0 বেরোয়, হয় সেটা এস্টার হবে, নয় অ্যালকোহল হবে। ডিবি 1 বেরোলে একটা অক্সিজেন থাকলে হয় সেটা অ্যালডিহাইড হয়, নয় কিটোন হয়। ঠিক তেমনি যদি ডিবি তোমার কাছে 1 বেরোয় কিন্তু দুটো অক্সিজেন আছে, তখন হয় কার্বক্সিলিক অ্যাসিড হবে, নয় এস্টার গ্রুপ তোমার কাছে হবে। এবার আমি কম্পাউন্ডটা চলে আসি। দেখো কি বলেছে, মলিকুলার ফর্মুলাটা বলেছে C8H16O2। হাইড্রোলিসিস করলে সালফুরিক অ্যাসিড দিয়ে এটাকে হাইড্রোলিসিস করলে কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছে এবং অ্যালকোহল পাচ্ছে। তার মানে বলেছে এটাকে আমি হাইড্রোলিসিস করলাম সালফিউরিক অ্যাসিড দিয়ে, আমি দুটো পার্ট পাচ্ছি, একটি হলো কার্বক্সিলিক অ্যাসিড, একটি হলো কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটি হলো তোমার কাছে অ্যালকোহল পাচ্ছ, আরেকটি হলো তোমার কাছে অ্যালকোহল পাচ্ছ। দুটো পার্ট আমরা পাচ্ছি, একটি হলো কার্বক্সিলিক অ্যাসিড, আরেকটি হলো অ্যালকোহল। দেখো পুরো ডেসক্রাইব করার আগে পুরোটা পড়ে দিই। তারপর বলেছে অক্সিডেশন অফ সি ক্রোমিক অ্যাসিড দিয়ে আমি বি পাই, মানে এই কম্পাউন্ডটাকে, এটা হলো বি, এটা হলো সি, তাই তো, বি এবং সি। বলেছে সিকে যদি ক্রোমিক অ্যাসিড দিয়ে H2CrO4 দিয়ে যদি অক্সিডেশন করি তখন আবার বি কম্পাউন্ডটা পাই। আর কি বলেছে, আর বলেছে যে যদি আমি ডিহাইড্রেশন করি মানে জল বার করে দিই তখন বিউট-1 পাই, বিউট-1 পাই। তার মানে এইখান থেকে যদি জল বেরিয়ে যায় তখন যেটা পাই বিউট-1, বিউট-1 মানে এইটা হলো স্ট্রাকচার, বিউট-1 এর স্ট্রাকচার হলো এইটা। দেখো এখান থেকে কি ক্লু পেতে পারি, আমি DB1 বেরিয়েছিল, তার মানে তোমার কাছে কার্বক্সিলিক অ্যাসিড অথবা এস্টার এই দুজনের মধ্যে একজন হবে, এটা বুঝতে পেরেছো। কিন্তু এইটাকে হাইড্রোলিসিস করে পাচ্ছি কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল।
অ্যাসিড এবং অ্যালকোহল যে জিনিসটা থেকে পেয়ে থাকি সেটা হলো এস্টার। আমরা জানি এস্টারকে হাইড্রোলিসিস করলে অ্যাসিড এবং অ্যালকোহল পাই। তার মানে হাইড্রোলিসিস করে অ্যাসিড এবং অ্যালকোহল পাচ্ছি, যেটা প্রমাণ করে এই কম্পাউন্ডটা যেটা ছিল সেটা নিশ্চয়ই এস্টার ছিল, এস্টার জাতীয় কম্পাউন্ড ছিল। ইজ ইট ক্লিয়ার? এস্টার কম্পাউন্ড ছিল কারণ কম্পাউন্ডটাকে হাইড্রোলিসিস করলে অ্যাসিড আর অ্যালকোহল পাচ্ছি, আর এস্টারকে হাইড্রোলিসিস করলে অ্যাসিড এবং অ্যালকোহল পাই, সো দ্যাট এটা একটা এস্টার কম্পাউন্ড ছিল। কিন্তু এস্টারে এই দিকটা কেমন ছিল, এই দিকটা কেমন ছিল জানি না, কিন্তু এখানে একটা দারুণ ক্লু দিয়েছে, সেটা হলো অ্যালকোহলকে অক্সিডাইজ করলে কার্বক্সিলিক অ্যাসিড পাই, এই কার্বক্সিলিক অ্যাসিডটাই পাই। দেখো অ্যালকোহলকে অক্সিডাইজ করলে তো কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যায়, কিন্তু কি ধরনের অ্যালকোহলকে না, যদি CH2OH গ্রুপ থাকে তবেই সেই জিনিসটাকে অক্সিডাইজ করলে COOH হয়। তার মানে এই অ্যালকোহলটায় CH2OH ছিল, এটা পরিষ্কার। তাহলে যদি এটা CH2OH থাকে তার মানে CH2OH আমি লিখে দিলাম। এবং কটা কার্বন দেখো, নিচের যে ক্লুটা দিয়েছে সেখান থেকে বুঝতে পেরেছি 4টে কার্বন, তার মানে একটা কার্বন হয়ে গেছে, দুটো হয়েছে, 3টে হবে, 4টে হবে, 4টে কার্বন আমরা বুঝতে পেরেছি নিচের ক্লুটা থেকে। এবং এই অ্যালকোহলকে অক্সিডাইজ করলে এই অ্যালকোহলেরই কার্বক্সিলিক অ্যাসিড পাও, তার মানে এটা পরিষ্কার অ্যালকোহলে যতগুলো কার্বন ছিল কার্বক্সিলিক অ্যাসিডেরও ততগুলো কার্বন আছে। তার মানে কার্বক্সিলিক অ্যাসিডে কতগুলো কার্বন থাকবে, 4টে কার্বনই থাকবে। বুঝতে পেরেছ? ইজ ইট ক্লিয়ার? তার মানে এই দিকের যে পার্টটা থাকবে এস্টারে সেটা হলো এই পার্টটা, মানে C ডবল বন্ড টু অলরেডি তুমি লিখে ফেলেছো, তার মানে CH2 CH2 CH3 থাকবে। আর এই দিকের পার্টটা অ্যালকোহলের পার্ট, এই অক্সিজেনটা লেখা হয়ে গেছে, তার মানে বাকি যে পার্টটা রয়েছে সেটা লিখে দেবো CH2 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 CH3। ওকে, এইটা হলো তোমার কাছে এস্টার, এটা হলো তোমার কাছে অ্যান্সার। ইজ ইট ক্লিয়ার? আমরা থার্ড প্রবলেমে চলে আসছি। থার্ড প্রবলেমটা দেখো একটু ভালো করে কি বলেছে। অর্গানিক কম্পাউন্ড বলেছে C3H6O2, C3H6O2 বলেছে অ্যামোনিয়া দিয়ে হিট করলে B পাই। তার মানে আমার কাছে C3H6O2 এটাকে অ্যামোনিয়া দিয়ে হিট করলে বলছে এ কম্পাউন্ড, এটা এই কম্পাউন্ডটাকে আমরা হিট করলে B পাই। ওকে, তারপর বলেছে কম্পাউন্ড বিকে ব্রোমিন এবং NaOH দিলে আমরা C পাই। তার মানে বলছে ব্রোমিন এবং NaOH দিলে আমরা C পাই। C এর ফর্মুলাটা কি বলেছে, C এর ফর্মুলাটা এখানে দেওয়া আছে, সেটা হলো C2H7N, C2H7N। এবং বলেছে C কে ফাউল স্মেল দেয় যদি ক্লোরোফর্ম এবং NaOH দিই। তার মানে এইটার বলেছে C2H7N, এবং এই কম্পাউন্ডটাকে যদি ক্লোরোফর্ম এবং NaOH দিই, মানে CHCl3 এবং NaOH, তখন বলছে আমরা ফাউল স্মেল পাই, ফাউল স্মেল পাই। ওকে, এই জিনিসটা তোমাকে পুরো দিয়ে দিয়েছে। তুমি প্রথমে কি করবে, তুমি প্রথমে যে কাজটি করবে এই কম্পাউন্ডটা ডিবিই বার করো। তার মানে এর ডিবিই বার করলে যেটা পাচ্ছি, যেগুলো স্ট্রাকচার দিয়ে দেবে সবার ডিবিই বার করবে। প্রথম কাজ হবে যে কোশ্চেনটা দিয়েছে সেটা দিয়ে একটা ফ্লো চার্ট তৈরি করে ফেলা, তারপর এটা ডিবিই বার করো। ডিবিই বার করলে 3 + 1 - 6 - 0/2 মানে 1, তার মানে ডিবিই বেরোচ্ছে 1। আগেরটার ক্ষেত্রে দেখো DB1 বেরিয়েছিল, আমি তোমায় বলেছিলাম যদি দুটো অক্সিজেন থাকে হয় অ্যাসিড হয় নয় এস্টার হয়। এখানেও আমি একই কথা বলবো, তোমার DB1 বেরিয়েছে এবং DB1 বেরোনোর জন্য এই যে স্ট্রাকচারটা, হয় একটি অ্যাসিড গ্রুপ আছে নয় একটি এস্টার গ্রুপ আছে, এইটা হলো তোমার কাছে স্ট্রাকচারটা রয়েছে। কোনটা আছে জানি না, বাকি ক্লুগুলো থেকে ভাবতে হবে। তারপর অ্যামোনিয়া দিয়ে পেয়েছি B, ব্রোমিন এবং NaOH দিয়ে পেয়েছি C এর একটা ফর্মুলা দিয়েছে, এটারও ডিবিই বার করি। ডিবিই বার করলে 2 + 1 - 7 - 1 মানে নাইট্রোজেনের নিচে যেটা থাকে সেটা হলো C/2, তার মানে কত পাচ্ছি 3 - 3 মানে 0 পাচ্ছি। এবার দেখো ব্রোমিন আর NaOH দেওয়া হচ্ছে, তার মানে রিয়াকশনটা কি রিয়াকশন ছিল, রিয়াকশনটা চোখ বুঝিয়ে হফম্যান রিয়াকশন ছিল। কারণ হফম্যান ডিগ্রেডেশনে আমরা জানি কোনো একটা অ্যামাইড থাকলে ব্রোমিন আর NaOH2 দিলে তার মানে কি হয়ে যায়, অ্যামিন হয়ে যায়।
এই সিও গ্রুপটা চলে যায়, সিও গ্রুপটা চলে গিয়ে অ্যামিন হয়। তার মানে NH2 দিলাম, কটা কার্বন পড়ে থাকছে, দুটো কার্বন পড়ে থাকছে, তার মানে দুটো কার্বন দিয়ে দিলাম, বাকি হাইড্রোজেন দিলাম। এই কার্বনে দুটো বন্ড হয়ে গেছে, তার মানে দুটো বন্ড পড়ে থাকছে, দুটো হাইড্রোজেন। এই কার্বনে একটা বন্ড হয়েছে, মানে আরো তিনটে পড়ে থাকছে, মানে তিনটে হাইড্রোজেন, মানে এই জাতীয় অ্যামিনটা তৈরি হয়েছে। তার মানে অ্যামাইডটা কেমন দেখতে ছিল? অ্যামাইডটা নিশ্চয়ই এই CH3CH2 এই যে পার্টটা এক্সট্রা লিখেছি সেই পার্টটা এখানে অ্যাটাচ থাকবে, এটা ছিল অ্যামাইডটা। এবং অ্যামাইড তৈরি হয় অ্যামোনিয়া দিলে, কোন জিনিসকে না কার্বক্সিলিক অ্যাসিডকে দিলে হয় জানি, তাই এসটা ছিল না, আমরা বলে দিতে পারি, কারণ কার্বক্সিলিক অ্যাসিডকেই অ্যামোনিয়া দিলে অ্যামাইড জিনিসটা তৈরি হয়। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে COOH লিখেছি, যেটা OH এর জায়গাটা পরবর্তীকালে অ্যামোনিয়া দিলে NH2 গ্রুপটা এসছে। তার মানে C ডবল বন্ডও বাদ দিয়ে যেটা পড়ে থাকছে CH3CH2, সেটা এইখানে লিখে দিচ্ছি CH3CH2। তার মানে CH3CH2 C ডবল বন্ড OH। ওকে, এবার দেখো আমরা জানি NH2 গ্রুপ যদি কোনো জায়গায় থেকে থাকে, NH2 গ্রুপ যদি কোনো জায়গায় থেকে থাকে, তখন ক্লোরোফর্ম এবং NaOH দিলে সেটা ফাউল স্মেল পাই। তার মানে ফাউল স্মেল মানে কি হবে? এই NH2 গ্রুপটা কিসে কনভার্ট হবে? এই NH2 গ্রুপটা কনভার্ট হবে N প্লাস ট্রিপল বন্ড C মাইনাসে কনভার্ট হবে, আইসোসায়ানাইড। আমরা জানি ফাউল স্মেল হলো আইসোসায়ানাইডের টেস্ট, সুতরাং এটা একটা কেমিক্যাল টেস্ট। ইজ ইট ক্লিয়ার? তার মানে বুঝতে পারলে আমি তোমাকে যেটা প্রথমেই শিখিয়েছি যে ডিবিই জিনিসটা জানতে হবে, কেমিক্যাল রিয়াকশানটা জানতে হবে, যেটা আমরা এখানে এক্সপ্লেন করেছি, এবং আমাকে আইডেন্টিফিকেশান টেস্ট জানতে হবে। তার উপর বেস করে এই প্রবলেমটাকে পুরোপুরিভাবে সাজানো হয়েছে। আমরা কোশ্চেন নাম্বার 4-এ চলে আসবো। কোশ্চেন নাম্বার 4-এ আমরা একটু দেখব এখানে কি বলেছে। এখানে বলেছে একটা অর্গানিক কম্পাউন্ড যার ফর্মুলা C2H3N। তার মানে ফর্মুলাটা আমাকে বলেছে C2H3N। ওকে, এই কম্পাউন্ডটাকে কি কি বলেছে দেখো। বলেছে এই কম্পাউন্ডটা অর্গানিক কম্পাউন্ডের সলভেন্ট হিসেবে কাজ করে, মাইল্ড অ্যাসিড অ্যান্ড বেসিক ক্যারেক্টার থাকে, ফাইন। এই কম্পাউন্ডকে হাইড্রোজেন নিকেল দিলে বি পাওয়া যায়। তার মানে দেখো হাইড্রোজেন নিকেল দেওয়া হয়েছে মানেই ডবল বন্ড বা ট্রিপল বন্ড ছিল, কারণ ডবল বন্ড বা ট্রিপল বন্ডের রিডাকশানেই আমরা কেবলমাত্র হাইড্রোজেন নিকেল কম্পাউন্ডটা ইউজ করে থাকি। এনিওয়ে, এটাকে দিলে এই এ কম্পাউন্ডটা কনভার্ট হয় কিসে না বি কম্পাউন্ডে কনভার্ট হয়। তারপর বলেছে বি কম্পাউন্ডটাকে নাইট্রাস অ্যাসিড দিলে 270 কেলভিনে ইথানল তৈরি হয়। তার মানে দেখো এটাকে বলেছে নাইট্রাস অ্যাসিড দিলে, মানে HNO2 দিলে 270 কেলভিনে বলেছে ইথানল তৈরি হয়, মানে CH3CH2OH। ওকে, ইথানল তৈরি হয়। বলেছে বি কে ওয়ার্ম করলাম ক্লোরোফর্ম দিয়ে NaOH দিয়ে, বি কম্পাউন্ডটাকে কি দেওয়া হয়েছে? ক্লোরোফর্ম আর NaOH দেওয়া হয়েছে। বলেছে আমরা কি স্মেল পাই? ফাউল স্মেল পেয়ে থাকি, ক্লোরোফর্ম এবং NaOH। আগের প্রবলেমটা দেখেছো নিশ্চয়ই, ক্লোরোফর্ম এবং NaOH দিলে বলেছে ফাউল স্মেল পাই। প্রথম কথা হলো এটা ডিবিই বার করো, ডিবিই বার করলে কত পাচ্ছ? দেখবে 2 + 1 - 3 - 1/2, দ্যাট ইজ 2, DB2। এবার দেখো খুব সহজে কেমন বেরিয়ে যাবে। বি কম্পাউন্ডটার মধ্যে কি ছিল এটা বুঝতে পারছি তো, এইরকম জাতীয় গ্রুপটা ছিল, তার মানে CH3CH2 আগে লিখে নেব। এবার দেখো ফাউল স্মেল পাই, এটা কোন গ্রুপের আইডেন্টিফিকেশন টেস্ট? আগের রিয়াকশনটাই দেখেছো, NH2 গ্রুপ থাকলে তবেই হয়, NC তৈরি হয়, ফাউল স্মেল হয়, যেটা দুর্গন্ধযুক্ত হয়। তার মানে পরিষ্কার এখানে NH2 গ্রুপ ছিল। আর আমরা এইটাও জানি NH2 গ্রুপকে নাইট্রাস অ্যাসিড দিলে OH হয়ে থাকে, ফাইন। তার মানে এটা বুঝতে পেরে গেছে। এবার দেখো DB2, দেখো দুটো কার্বন এবং নাইট্রোজেন আছে। DB2 মানে 2 মানে কি বোঝায়? 2 মানে আমরা শিখেছিলাম কি বন্ড হয়ে থাকে, দেখো 2 মানে ট্রিপল বন্ড হয়ে থাকে, অথবা দুখানা ডবল বন্ড। তো দুটো কার্বন আছে, দুখানা ডবল বন্ড পসিবল না, তার মানে ট্রিপল বন্ড আছে। মানে এই জায়গাটা ট্রিপল বন্ডের কি কম্পাউন্ড হয় জানো? দেখো সায়ানাইড কম্পাউন্ডটা হয়ে থাকে, তাই তো নাকি? CN মানে C আর ট্রিপল বন্ড N, বাকি এখানে সিঙ্গেল বন্ড দিয়ে দাও, বাকি হাইড্রোজেন দিয়ে দাও। তার মানে এইটা ছিল তোমার কাছে স্টার্টিং কম্পাউন্ড। খুব ইজিলি ভাবে করে ফেলতে পারলাম, রাইট? তো এইভাবে আমরা সলভ করব। আমরা নেক্সট আসি কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5টা একটু ভালো করে প্রথমে পড়তে হবে। এখানে বলেছে কোশ্চেন নাম্বার 5-এ বলেছে আইসোমারিক অ্যামিন ABC, যাদের ফর্মুলা বলে দেওয়া আছে C3H9N। ওকে, আইসোমারিক
অ্যামিন মানে বুঝতে হবে 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যামিনের কথা বলেছে, তাই তো? তবেই তো আইসোমারিক হচ্ছে জিনিসটা। কম্পাউন্ড এ রিয়াকশন উইথ বেনজিন সালফোনোক্লোরাইড প্রোডাক্ট সলিবল ইন NaOH। দেখো প্রথমে আমরা যে কম্পাউন্ডটা দিয়েছে আমাকে C3H9N, এই কম্পাউন্ডটা 3টে আইসোমার এঁকে ফেলছি। কি কি হতে পারে? 3টে কার্বনকে, এটা ডিবি বার করো, ডিবিটা বার করলে তুমি আরও বুঝতে পেরে যাবে। 3 + 1 -9 - 1/2 মানে 0 বেরোচ্ছে। 0 মানে সিঙ্গেল বন্ড। তো 3টে কার্বনকে তুমি কিভাবে করতে পারো? তুমি এরকমভাবে দিতে পারো NH2, ওকে, এটা হলো 1 ডিগ্রি অ্যামিন হয়েছে। আরেকটা কিভাবে দিতে পারো? আরেকটা দিতে পারো CH3CH2, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন দিলে আরেকটা CH3 দিলে, এটা 2 ডিগ্রি অ্যামিন হয়েছে। আরেকটা কি হতে পারে? আরেকটা হলো নাইট্রোজেনের সঙ্গে 3টে CH3 হলো, 3 ডিগ্রি অ্যামিন হয়েছে। ওকে, 3টে অ্যামিন এঁকে নিলাম। আমরা যেটা পড়বো এখন, এই যে কোশ্চেনটা দিয়েছে, অ্যাকচুয়ালি 3 ধরনের অ্যামিনের সেপারেশন টেস্ট। ওকে, সেপারেশন আমরা অ্যামিন চ্যাপ্টারে পড়েছি, সেটা আমরা বেনজিন সালফোনোক্লোরাইড দিয়েই করে থাকি। তারপরে NaOH দিলে বলেছে সলিবেল হয়। তাহলে কোনটা কি অ্যামিন? তাহলে দেখো প্রথমে তুমি বেনজিন সালফোনোক্লোরাইড দাও, সালফোনিল ক্লোরাইড দাও। তাহলে দিলে কি হবে? এই ক্লোরিন এবং এখানে হাইড্রোজেন থেকে HCl বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে কেমন দেখতে হবে? CH3CH2CH2 NH S ডবল বন্ড তার সঙ্গে বেনজিন থাকছে, রাইট? এবার দেখো এই জিনিসটাকেই এখানে আমরা দিলাম, যদি দিয়ে থাকি তার মানে কেমন হবে? এখানেও একই রকমভাবে ক্লোরিন আর H মিলে HCl বেরিয়ে যাবে। তার মানে CH3CH2 N CH3 S ডবল বন্ড এখানে বেনজিন থাকছে। আর এইখানে দেখো কম্পাউন্ডের কোনো হাইড্রোজেন নেই, তাই কোনো রিয়াকশান করছে না। করবে কি? কোনো রিয়াকশান করবে না। এবার এত দূর পর্যন্ত তার মানে কজন রিয়াকশান করলো? 1 ডিগ্রি আর 2 ডিগ্রি আমি রিয়াকশান করলো, 3 ডিগ্রি করেনি। এরপর তুমি এই স্ট্রাকচারটার মধ্যে NaOH দাও। NaOH মানে কি? Na+OH-। তাহলে দেখো এই হাইড্রোজেনটা রয়েছে, এই হাইড্রোজেনটা থাকবার জন্য এইখানে হাইড্রোজেনটাকে নিতে পারবে এবং নিয়ে একটা সল্ট তৈরি করবে, যার প্রভাবে এটা সলিবেল হয়ে যাবে, রাইট? এই পসিবিলিটি রয়েছে তো এখানে। কিন্তু এখানে দেখো কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই, তার মানে NaOH এর সঙ্গে কোনো কিছু করবে না। আর এ তো প্রথমেই রিয়াকশান করেনি, সো NaOH এর সঙ্গেও তো আর কোনো চান্সও নেই। তাহলে এইভাবেই তো আমরা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনকে সেপারেট করি। এখানে কিন্তু সেই কোশ্চেনটাই দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করে দেখো। বলেছে প্রথম কম্পাউন্ড যেটা বলেছে, এই কম্পাউন্ডটা বেনজিন সালফোনোক্লোরাইডের সঙ্গে একটি প্রোডাক্ট ফর্ম করে হুইচ ইজ সলিবল ইন NaOH। দেখো সলিবল ইন NaOH। বলেছে কম্পাউন্ড বি রিয়াক্ট উইথ বেনজিন সালফোনোক্লোরাইড, এই যে করেছে রিয়াকশান করেছে, ফর্মস এ প্রোডাক্ট হুইচ ইজ ইনসলিবল ইন NaOH। ইনসলিবল কেন বললো? তো এই কম্পাউন্ডের ক্ষেত্রে কোনো হাইড্রোজেন তো নেই যেটা গিয়ে OH- এর সঙ্গে রিয়াকশান করবে। তো সেকেন্ড যে পার্টটা রয়েছে সেটা হলো আমার কাছে এই যে বি কম্পাউন্ডটা, এটা হলো আমার কাছে বি কম্পাউন্ড বলতে পারি। এবার সি এর অপশানটা চলে আসো। সি এর অপশানটা কি বলেছে? কম্পাউন্ড সি ডাজ নট রিয়াক্ট উইথ বেনজিন সালফোনোক্লোরাইড। এই যে দেখো এখানে করেনি, তার মানে দিস ওয়ান ইজ সি। ওকে, এইভাবে আমরা ABC 3টেকে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম, রাইট? এর পরের কোশ্চেন আমরা আসবো নেক্সট কোশ্চেন। নাও আমরা কোশ্চেন নাম্বার 6-এ চলে এসেছি। কোশ্চেন নাম্বার 6 আমরা সলভ করছি। এখানে বলেছে অর্গানিক কম্পাউন্ডের ফর্মুলা হলো C5H10O। C5H10O, তার মানে অর্গানিক কম্পাউন্ড হলো C5H10O। এটাকে ডিবি বার করো। ডিবি বার করলে কত হচ্ছে? 5 + 1 -10 - 0/2 দ্যাট ইজ 1। তার মানে ডিবি বলছি 1 একটা অক্সিজেন। আমি শিখিয়েছি ডিবি 1 একটা অক্সিজেন হলে তোমার কাছে দুটো গ্রুপ থাকতে পারে, হয় অ্যালডিহাইড গ্রুপ থাকবে অথবা তোমার কাছে কিটোন গ্রুপ থাকবে। ওকে, বাকি ইনফরমেশানগুলোতে আসছে। বাকি ইনফরমেশানে বলেছে পজিটিভ ডিএনপি টেস্ট। দেখো ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন ডিএনপি টেস্ট পজিটিভ দিচ্ছে, মানে বোঝাচ্ছে একই কথা, কারণ ডিএনপি টেস্ট কার্বনিল কম্পাউন্ডের হয়ে থাকে, হয় অ্যালডিহাইড আছে নয় কিটোন গ্রুপ আছে, রাইট? হয় অ্যালডিহাইড আছে নয় কিটোন গ্রুপ আছে। নেক্সট কি বলছে?
নেক্সট বলেছে সোডিয়াম হাইড্রোজেন সালফাইড। দেখো সোডিয়াম হাইড্রোজেন সালফাইডও কিন্তু অ্যালডিহাইড বা কিটোনের টেস্ট দেয়, সুতরাং এটাও নতুন কোনো ইনফরমেশন নয়। বলেছে অন রিয়াকশন উইথ I2, সরি এখানে একটা মিস করেছি, ইট ডাজ নট রিডিউস টলেন্স। তার মানে এইখানে বলেছে টলেন্সের সঙ্গে রিয়াকশান হয় না। তার মানে টলেন্সের সঙ্গে রিয়াকশান হয় না মানে পরিষ্কার টলেন্স রিয়াকশান কার সঙ্গে করে? অ্যালডিহাইড গ্রুপের সঙ্গে করে। তার মানে অ্যালডিহাইড গ্রুপ নেই। এই যে অ্যালডিহাইড গ্রুপ ভাবছিলাম যেটা, অ্যালডিহাইড গ্রুপ নেই, তার মানে কিটোন গ্রুপ আছে। তার মানে এর দ্বারা পরিষ্কার কিটোন গ্রুপ আছে। এখন 5টা কার্বন, কোন দিকে কটা কার্বন আছে আমি জানি না, তার জন্য পরের ইনফরমেশনটা চলে এসো। পরের ইনফরমেশনটাই বলছে I2 এবং অ্যালকালি মিডিয়ামে ইয়েলো কালার প্রেসিপিটেট দেয়। তার মানে এই কম্পাউন্ডটাকে যদি আমি I2 দিই এবং NaOH দিই, অ্যালকালি মিডিয়াম দিই, তখন আমার কাছে ইয়েলো কালার প্রেসিপিটেট দেবে। ইয়েলো কালার প্রেসিপিটেটটা কি? CH3, এটা হলো ইয়েলো কালার প্রেসিপিটেট। তাহলে একবার জেনে নেওয়ার চেষ্টা করি এই রিয়াকশনটার নাম কি। আমরা জানি এই রিয়াকশনটার নাম হলো আয়োডোফর্ম রিয়াকশন। আয়োডোফর্ম রিয়াকশন কাদের হয়ে থাকে? না কিটোমিথাইল গ্রুপ যাদের থাকে, অর্থাৎ এই গ্রুপটা থাকতে পারে অথবা তোমার কাছে এই গ্রুপটা থাকতে পারে। কিটোমিথাইল গ্রুপ যাদের থাকে তাদের ক্ষেত্রেই আয়োডোফর্ম রিয়াকশনটা হয়। কিন্তু তুমি বুঝতে পেরেছো তোমার স্ট্রাকচারটা হলো কিটোন, তার মানে অবভিয়াসলি এই গ্রুপটা থাকবার কোনো চান্সই নেই। তার মানে এই জিনিসটা রয়েছে। এই জিনিসটা থাকা মানে কি এই দিকটা তুমি CH3 দিয়ে দাও। তার মানে একদিকে এরকম পজিশন থাকবে সো দ্যাট এইটার সঙ্গে I2 এবং NaOH রিয়াকশন করবে, মানে কিটোমিথাইল গ্রুপ। ওকে, এবার বলেছে কম্পাউন্ড বি প্রেসিপিটেট পরে কম্পাউন্ড বি, অ্যানোদার কম্পাউন্ড সি হার্মফুল ফর্মুলা হলো এত, ঠিক আছে, সরি হ্যাভিং ফর্মুলা হলো C4H7O2Na। ওকে, দেখো তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই কম্পাউন্ডটাকে যদি আমি I2 এবং NaOH দিই তখন কি ঘটনা ঘটে? এই দিকের পার্টটা যা থাকে, এই দিকের পার্টটা কিসে কনভার্ট হয়ে থাকে? না CH3তে প্রেসিপিটেট পড়ে, আর এই দিকের পার্টটা, এই দিকের যে পার্টটা পড়ে থাকে সেটা পুরোটা অ্যাসিড হয়ে যায়। কিন্তু এই দিকের পার্টটায় বাকি কি রয়েছে আমরা জানি না, কিন্তু যা ইনফরমেশন দিয়েছে তার উপর বেস করে। এরপর কি বলেছে দেখো, বলেছে অন অক্সিডেশন উইথ KMnO4 ইট ফর্মস 2 অ্যাসিড D and E হ্যাভিং ফর্মুলা এইটা এবং এইটা। ওকে, তো তার মানে এটা পরিষ্কার কটা কার্বন আছে? 5টা কার্বন, অলরেডি 2টো হয়ে গেছে। তার মানে বাকি 3টে কার্বনকে আমি যদি এরকম দিয়ে দিই, ঠিক আছে, এরকম দিয়ে দিলে এই দিকে যে পার্টটা পড়ে থাকছে সেটা দেখো অ্যাসিডটা এরকম হবে, রাইট। এরপরে বলেছে আমি KMnO4 দেবো, KMnO4 দিয়ে এটাকে অক্সিডাইজড করছি। অ্যাকচুয়ালি KMnO4 দিয়ে অক্সিডাইজড করলে কি হয় না, এই যে কম্পাউন্ডটা রয়েছে এইখান থেকে ব্রেক হয়ে যায়, এইখান থেকে ব্রেক হয়ে যায়। এই দিকে যে পার্টটার দিকে তাকাও, কটা কার্বন আছে? 2টো কার্বন, তার মানে 2টো কার্বনে একটা কার্বক্সিলিক অ্যাসিড দেয়। আর এই দিকে যে পার্টটা রয়েছে কটা কার্বন? 3টে কার্বন, 3টে কার্বনে কার্বক্সিলিক অ্যাসিড দেবে। এটা KMnO4 দিলে হয়, শুধু তাই নয়, এটাকে নাইট্রিক অ্যাসিড দিলেও হয়ে থাকে। এই যে যেদিকে কার্বন সংখ্যা কম তার উল্টো দিকের এই দিক থেকে ক্লিভেজ হওয়াটাকে এটাকে বলা হয় প্রপস রুল। তার মানে আমরা বুঝতে পেরেছি স্ট্রাকচারটা ছিল এইটা, বুঝতে পেরেছো? এইরকমভাবে তোমাকে ইনফরমেশন দেবে, যে ইনফরমেশনটাকে কাজে লাগিয়ে আমাকে স্ট্রাকচারটা ড্র করতে হবে। তার মানে কোশ্চেন নাম্বার 6 আমরা করে ফেলতে পারলাম। এবার আমরা কোশ্চেন নাম্বার 7-এ আসছি। কোশ্চেন নাম্বার 7টা যদি একটু খেয়াল করো, সেখানে বলেছে C4H10O একটা অর্গানিক অ্যালকোহল আছে, C4H10O। তার মানে আমি তার একটু স্ট্রাকচারটা এঁকে নিই। C4H10O, এটা ডিবি বার করো, ডিবি বার করলে পাচ্ছ 4 + 1 -10 - 0/2, তার মানে হলো 0। এর ডিবি হলো তোমার কাছে 0। এবং এইটা বলেছে একটি স্ট্রাকচার, কার স্ট্রাকচার? না অ্যালকোহলের স্ট্রাকচার, মানে OH গ্রুপ যার মধ্যে আছে একটি অ্যালকোহলের স্ট্রাকচার C4H10O। এটা হলো একটা অ্যালকোহল, অক্সিডাইজড করছি পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে কার্বক্সিলিক অ্যাসিড B পাচ্ছি। তার মানে এই অ্যালকোহলকে আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে অক্সিডাইজড করছি, করলে এই অ্যালকোহলটা একটি কার্বক্সিলিক অ্যাসিড দিচ্ছে। ওকে, কার্বক্সিলিক অ্যাসিডটা কি পাচ্ছি? B পাচ্ছি। B হলো কার্বক্সিলিক অ্যাসিডের স্ট্রাকচারটা, ঠিক আছে। নেক্সট বলেছে
এটাকে ডিহাইড্রেশন করলাম সালফিউরিক অ্যাসিড দিয়ে সি পাই। তার মানে এই অ্যালকোহলটাকে ডিহাইড্রেশন করলাম, মানে জল বার করে নিলাম, করলে আমরা সি পাচ্ছি। ওকে, এবং বলেছে সিকে অ্যাকোয়াস H2SO4 দিয়ে, সি উইথ অ্যাকোয়াস H2SO4 গিভস ডি। ওকে, তা ট্রিটমেন্ট অফ সি, সিটাকে অ্যাকোয়াস H2SO4 দিয়েছি, গিভস বলেছে ডি, হুইচ ইজ আইসোমারিক অফ এ। মানে সিকে অ্যাকোয়াস H2SO4 দিয়েছি, ডি পাচ্ছি, কিন্তু ডিটা কার আইসোমার? এই যে স্টার্টিং যেটা করেছি এর আইসোমার। ওকে, ডিটা হলো আমার কাছে এ কম্পাউন্ডটা আইসোমার। which is isomer of A. Compound D is resist oxidation, but compound A easily oxidized. তার মানে এটা রেজিস্ট অক্সিডেশন বলছে। রেজিস্ট অক্সিডেশন মানে তোমাকে বুঝতে হবে, রেজিস্ট অক্সিডেশন মানে বোঝাচ্ছে এটা নিশ্চয়ই কোনোভাবে অ্যালকোহলের আইসোমার তৈরি হয়েছে, তার মানে এটা নিশ্চয়ই কোনোভাবে ইথার ছিল। ইথার কম্পাউন্ডটা হলে তবে কি হয়, অক্সিডেশন হয় না চট করে। তাহলে স্ট্রাকচারটা আঁকতে বলেছে, তাহলে নিশ্চয়ই তুমি এটা বুঝতে পারছো, 4টে কার্বন, DB0 বেরিয়েছে, OH গ্রুপ অলরেডি দিয়ে দিয়েছো তুমি একটা, তার মানে কি হবে, বাকি 4টে কার্বন তুমি এরকম দিয়ে দাও, 1 2 3 4 দিয়ে দিলে, বাকি হাইড্রোজেন দিয়ে দাও, CH3 CH2 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 OH। এবার এটাকে অক্সিডাইজড করেছি, এই গ্রুপটা অ্যাসিড হয়ে গেছে, তার মানে বাকি 3টে কার্বন পড়ে থাকছে, সেই 3টে কার্বন দিয়ে দিচ্ছি, 1 2 3টে কার্বন আমি দিয়ে দিলাম, কাজ শেষ। এবার বলেছে এটা থেকে ওয়াটার বেরিয়ে যায়, এটা থেকে ওয়াটার বেরিয়ে গেলে কি হবে, OH আর এখানকার হাইড্রোজেন থেকে জল বেরিয়ে যাবে। তাহলে জল বেরিয়ে গেলে কেমন দেখতে হবে, CH3 CH2 CH, তারপর কি হচ্ছে, ডবল বন্ড CH2। পরবর্তীকালে এটা ইথার তৈরি হয়, আমরা সেটা জেনেছি। তার মানে আমার স্টার্টিং ফর্মুলা যেটা ছিল, স্টার্টিং ফর্মুলা আমার কাছে কোনটা ছিল, এইটা হলো আমার কাছে একেবারে স্টার্টিং ফর্মুলা। ওকে, তাহলে বুঝতে পারলে ইনফরমেশনগুলোকে সাজিয়ে করলাম। আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8-এ আসছি। ওকে, কোশ্চেন নাম্বার 8টা ভালো করে দেখো, এখানে একটা ফর্মুলা বলেছে C6H6O, তার মানে তোমার কাছে C6H6O এর ডিবি বার করো। ডিবি বার করলে পাচ্ছি 6 + 1 - 6 - 0/2, তার মানে 7 - 3 মানে 4। 4 মানে বুঝতেই পারছো একটা বেনজিন রিং আছে তোমার কাছে, এরকম একটা ফিনাইল রিং আছে। বলেছে ক্যারেক্টারিস্টিক কালার ইন অ্যাকোয়াস APCl3। তো APCl3-র সঙ্গে কালার দিয়ে থাকে কোন কম্পাউন্ড, আমরা জানি এটা APCl3 টেস্ট, মানে APCl3 যে টেস্ট কম্পাউন্ডটা সেটা হলো ফেনল। ফেনলের ক্ষেত্রেই জানি APCl3 দিলে কালার কম্পাউন্ড দিয়ে থাকে, ভায়োলেট কালার দিয়ে থাকে। বলেছে NaOH এবং CO2 400 ডিগ্রি কেলভিনে আন্ডার প্রেসার কম্পাউন্ড বি। তাহলে বুঝতেই পারছো ফেনলে CO2 এবং NaOH কুলবে রিয়াকশন 400 কেলভিন এবং প্রেসার থেকে থাকবে, এটা কুলবে রিয়াকশন, এবং আমরা জানি স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়, OH এবং COOH মানে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হবে। এবার বলেছে কম্পাউন্ড যেটা তৈরি হলো বি, অ্যাসিডিফাইড গিভস সি, এবং হুইচ ইজ, আচ্ছা অ্যাসিডিফাইড গিভস সি মানে তার আগে এখানে মাইনাস থেকে থাকে অ্যাকচুয়ালি, তারপর এটাকে অ্যাসিডিফাই করলে তখন এটা স্যালিসাইলিক অ্যাসিড ফর্ম করে, মানে OH আর COOH তৈরি করে। ওকে, তখনই কেবলমাত্র এটা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। এবার বলেছে দেখো স্যালিসাইলিক অ্যাসিড হুইচ রিয়াক্ট উইথ অ্যাসিটাল ক্লোরাইড, মানে বলেছে CH3COCl। তো আমরা জানি এই কম্পাউন্ডটার সঙ্গে দিলে এখানের সঙ্গে হাইড্রোজেন এবং এখানের সঙ্গে ক্লোরিন মিলে HCl বেরিয়ে যায়, এবং বেরিয়ে গেলে যেটা তৈরি হয় এই কম্পাউন্ডটা তৈরি হয়, তাই তো অ্যাসপিরিন কম্পাউন্ড তৈরি হয়, যেটা পেন কিলার হিসাবে কাজ করে। কোশ্চেনে সেটাই বলেছে, দেখো ডি তৈরি হয় হুইচ ইজ পপুলার পেন কিলার, তার মানে ওটা একটা পেন কিলার হিসাবে কাজ করে। তাহলে বার করে দিতে পারলাম। এবার আমরা কোশ্চেন নাম্বার 9-এ আসছি।
দেখো কোশ্চেন নাম্বার 9টা যদি তুমি একটু ভালো করে দেখো, এখানে তোমাকে একটি স্ট্রাকচার বলেছে, সেই স্ট্রাকচারটাকে ফার্স্ট ড্র করে নিতে হবে। একটি ইথারের স্ট্রাকচার বলেছে, দেখো C5H12O। তো C5H12O এটাকে প্রথমে ডিবি বার করে নাও। ডিবি বার করলে আমরা পাচ্ছি 5 + 1 -12 - 0/2 দ্যাট ইজ 0। এবং একটা ইথার 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 বলে দিয়েছে। ইথার মানে বুঝতেই পারছো। আর তাছাড়া তুমি জানো যদি একটা অক্সিজেন থাকে হয় অ্যালকোহল হয় আর নয় ইথার হয়, তাই শিখিয়েছি। কিন্তু এখানে কোশ্চেন পেপারেই ইথার বলে দিয়েছে, সুতরাং অ্যালকোহল ভাবার কোনো চান্সই নেই, তার মানে ইথার ভেবে নেবো। এবং ডিবি 0 মানে আর কোনো জায়গায় কোনো ডবল বন্ড দেবো না বা ট্রিপল বন্ড দেবো না বা ফিনাইল রিং দিতে পারবো না, কারণ ডিবি আমার কাছে 0। এক্সেস হটকে এইচআই দেওয়া হয়েছে, বলেছে দুটো অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে, তার মানে এইটাকে এইচআই দেওয়া হয়েছে। মনে করো এটা আর, এটা হলো আর প্রাইম, দুটো অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে, আর আই তৈরি হয়েছে, আর এই দিকে আর প্রাইমের সঙ্গে আই তৈরি হয়েছে। সেটা আমরা জানি এদের রিয়াকশান। হুইচ অন হাইড্রোলিসিস কম্পাউন্ড বি অ্যান্ড সি, হাইড্রোলিসিস করতে বলেছে, তার মানে এটাকে জল দিলে আর ওইচ তৈরি হবে, এটা মনে করো বি, এবং এটাকে হাইড্রোলিসিস করছো মানে ওয়াটার দিচ্ছ, আর প্রাইম ওইচ তৈরি হবে, যেটা হলো সি। অক্সিডেশন অফ বি গিভস ডি, হোয়ারাস অক্সিডেশন অফ সি গিভস কিটোন। ওকে, অক্সিডেশন অফ বি গিভস ডি, তার মানে এই জিনিসটাকে বলছে অক্সিডেশন করলে ডি পাচ্ছি বলে একটা কম্পাউন্ড পাচ্ছি। ফাইন, ডি সম্পর্কে কিছু বলেনি। আর বলেছে সি কে করলে কিটোন পাই, সি কে করলে আমরা কিটোন পাই, সি কে করলে আমরা অক্সিডাইজ করলে কিটোন পাই। তার মানে বুঝতে হবে এইখানে যে অ্যালকোহলটা তৈরি হচ্ছে সেই অ্যালকোহলটা কোনো কার্বনের মাঝখানে তৈরি হচ্ছে, কোনো কার্বনের মাঝখানে তৈরি হচ্ছে। কেন কোনো কার্বনের মাঝখানে তৈরি হয়েছে বুঝলাম, কারণ মাঝখানে যদি কোনো কার্বনের তৈরি হয় তবেই সেই জিনিসটা কিটোন দেয়। ওকে, সেই জিনিসটা তখনই কিটোন দিয়ে থাকে। তো কোনো কার্বনের মাঝখানে মানে এই দিকেও একটা কার্বন থাকবে, এই দিকেও একটা কার্বন থাকবে, কম করে থাকা উচিত। তার মানে কার্বন থাকলে কি হবে, CH3। তার আগে বলেছিলাম আই, তার মানে এটা হলো আর প্রাইম গ্রুপটা, পুরো বুঝেছো তো? আর প্রাইম গ্রুপটা এইটা কি করে বুঝলাম, বুঝেছ? এটা একটা কিটোন, কারণ কিটোন দেয় বলেছে, তার মানে এখানে মাঝখানে ওইচ আছে কার্বনের, দুদিকে কার্বন থাকতেই হবে, তবেই তো কিটোনটা আসবে, তাই না? তাহলে কটা কার্বন ইউজ করে ফেলেছি, 3টে কার্বন অলরেডি ইউজ করে ফেলেছি। যাই হোক, এখানে আয়োডিনটা তার মানে কেমন হবে, আই সি এইচ দুটো CH3। ঠিক আছে, তাহলে এইটা যদি তোমার আর প্রাইম হয়ে থাকে, আর প্রাইমের জায়গাটা যদি তুমি এইটা লিখতে পারো, যদি তুমি এইটা লিখে দাও, তাহলে কটা কার্বন অলরেডি তুমি ইউজ করে ফেললে, 1 2 3, 3টে কার্বন ইউজ করে ফেললে। তাহলে আর কটা কার্বন পড়ে থাকছে, 5টার মধ্যে, 5টার মধ্যে নিশ্চয়ই আর দুটো কার্বন পড়ে থাকছে, বুঝতেই পারছো? তাহলে দুটো কার্বন পড়ে থাকলে আরটা কি হবে, নিশ্চয়ই দুটো কার্বনের হবে, তার মানে CH3CH2, তাই তো? তার মানে এইখানে যে আইটা তৈরি হবে এই আরের জায়গায় লিখে দাও CH3CH2, এখানেও আরের জায়গায় কি হবে, CH3CH2 হবে, আর অক্সিডেশন করলে এটা কার্বক্সিলিক অ্যাসিড ডি তৈরি হয়ে যাবে, কারণ অ্যালকোহলকে অক্সিডাইজড করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। তার মানে আমার কাছে ইথারটা কেমন দেখতে ছিল, ইথারটা খুব ভালো করে লিখলে CH3CH2, তারপর কি হচ্ছে O CH CH3 এইটা হলো তোমার কাছে অ্যান্সার, রাইট? তার মানে আমরা কোশ্চেন নাম্বার 9টাকে কমপ্লিট করতে পারলাম। এবার আমরা চলে আসছি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10টায় আমাকে কি বলেছে একটু ভালো করে দেখে নাও। এখানে বলেছে ফেনল when first react with sulfuric acid forms Y is react with concentrated nitric acid forms Z। ঠিক আছে, forms Z। Identification Y and Z explain why phenol is converted Z by reacting it will concentrate nitric acid। ওকে, আমাকে এই কোশ্চেনটাকে অ্যান্সারটা করতে বলেছে। তো আমরা দেখার চেষ্টা করছি, প্রথমে ফেনলকে কি করা হচ্ছে, সালফিউরিক অ্যাসিড দেওয়া হচ্ছে, ওয়াই পেয়েছি। তো ফেনল হলো অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কিন্তু প্যারা পজিশনটা বেশি পরিমাণে স্টেবল হয়। কেন প্যারা পজিশনটা বেশি পরিমাণে স্টেবল হয়, কারণ অর্থ পজিশনে স্টেরিক এফেক্ট হয় বলে। তো SO3H গ্রুপ এইটা এলো।
তারপর আমরা কি করছি, তারপর এই স্ট্রাকচারটার মধ্যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিচ্ছি আর সালফেট নাইট্রেশন করছি। করলে কি হয়, প্রথমে এটা ডিসালফোনেশন হয়ে যাবে, হয়ে বেরিয়ে যাবে, বলে এই 3 জায়গাতে NO2 গ্রুপ আসবে, যেটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলে থাকি, পিক্রিক অ্যাসিড বলে থাকি, বা 2,4,6 টাইনাইট্রোফেনল বলে থাকি, পিক্রিক অ্যাসিড বলে থাকি, বা আমরা কি বলে থাকি 2,4,6 টাইনাইট্রোফেনল। ওকে, এখন আমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে এইটাকে ডাইরেক্ট কেন করা হয়নি, কারণ এটাকে যদি ডাইরেক্ট করা হতো, তখন যদি নাইট্রেশন করা হতো, তখন এটা কি হয়ে যেত বলো তো, কুইনোন তৈরি হয়ে যেত, কারণ এটা প্রচণ্ডভাবে রিঅ্যাক্টিভ একটা কম্পাউন্ড, অক্সিজেনের লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে। তো নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড হাইলি অক্সিডাইজিং এনভায়রনমেন্ট, তো সেই এনভায়রনমেন্টের মধ্যে এটা তখন কুইনোন ফর্ম করে যেতে পারে, তাই জন্য ডাইরেক্ট রিয়াকশনটা করা হয়নি। তো এই ছিল কোশ্চেন নাম্বার আমার কাছে 10। যদি এখানে কোনো ফর্মুলা বার করতে বলেনি, আমাকে এমনি জাস্ট কোশ্চেনটা দিয়েছে। এবার আমরা কোশ্চেন নাম্বার 11-এ চলে আসছি। কোশ্চেন নাম্বার 11 এখানে বলেছে একটি অর্গানিক কম্পাউন্ড এ মলিকুলার ফর্মুলা বলেছে C3H7Cl। তার মানে দেখো ফর্মুলাটা আমাকে কি বলেছে, বলেছে C3H7Cl। এই কম্পাউন্ডটাকে বলেছে অ্যালকোহলিক সলিউশনে KCN দেওয়া হয়েছে, KCN দেওয়া হয়েছে। KCN দিলে আমি কি পাচ্ছি, কম্পাউন্ড B পাচ্ছি। এটাকে বলেছে B কে হাইড্রোলিসিস করলাম উইথ HCl, কম্পাউন্ড C পাচ্ছি, মানে এটাকে হাইড্রোলিসিস করছি HCl দিয়ে, কম্পাউন্ড C পাচ্ছি। C কে রিডাকশন করছি H2NI দিয়ে, C কে H2NI দিয়ে রিডাকশন করছি, করলে আমরা পাচ্ছি 1 অ্যামিনো বিউটেন, মানে এইটা পাচ্ছি 1 অ্যামিনো বিউটেন। ওকে, আমাকে বাকিগুলো বার করতে বলেছে। তো সবার ফার্স্ট কি করবে, এই যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটা ডিবি বার করলো। ডিবি বার করলে কত হবে, 3 + 1 - B, মানে কোনটা, হাইড্রোজেন আর হ্যালোজেনটাকে অ্যাড করতে বলেছিলাম, মনে আছে তো, বাই 2, মানে 0 পাচ্ছি। ডিবি ইন দ্যাট কেস আমার কাছে 0 আসছে। ফাইন, বলেছে KCN দিয়েছি, KCN দিয়ে আমরা B পাচ্ছি, KCN দিয়ে আমি B পাচ্ছি, তাকে HCl এটা দিয়ে C পাচ্ছি, এবং H2NI দিয়ে D পাচ্ছি, তাই তো। আমাকে বলেছে ABC আইডেন্টিফাই করতে। তাহলে দেখো এইখানে NH2 পাচ্ছ, তার মানে তোমাকে বুঝতে হবে কোন জায়গাটা কি ছিল। এখানে দেখো 4টে কার্বন পরপর রয়েছে প্রোডাক্টে, তার মানে এই কম্পাউন্ডটা তো 4টে কার্বন পরপর ছিল। ওকে, ক্লোরিন ছিল নিশ্চয়ই বলতে পারি, কারণ প্রোডাক্ট থেকে আমরা বুঝতে পারলাম যে এইটা হতে পারে, স্টেট চেনই ছিল, কারণ 4টে কার্বন তো ব্রাঞ্চেও থাকতে পারে। কিভাবে রয়েছে এটা আমরা জানতে পারলাম কোনখান থেকে, না প্রোডাক্টটা থেকে আমরা আইডিয়া করতে পারলাম। এবার তুমি KCN দিচ্ছ, KCN মানে কি, K + CN-, এখানে আসছে, ক্লোরিনটাকে বার করে দিচ্ছে, তার মানে প্রোডাক্টটা হলো CH3CH2CH2CH2CN। এটা বুঝতে পারছি। এবার আমরা হাইড্রোলিসিস করছি, হাইড্রোলিসিস করলে আমরা জানি সায়ানাইড গ্রুপটা অ্যাসিড হয়ে যায়, তার মানে সায়ানাইড গ্রুপটা আমার কাছে অ্যাসিড হয়ে যাচ্ছে, তাহলে সায়ানাইড গ্রুপটা আমার কাছে অ্যাসিড হয়ে গেল, কিন্তু এই যে নাইট্রোজেনের পার্টটা অ্যামোনিয়া আকারে বেরিয়ে যায় রিয়াকশানের শেষে। এবার বুঝতে পারছি লাস্টে অ্যামিন গ্রুপ আছে, তার মানে অ্যামোনিয়া নিশ্চয়ই আবার এই অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করেছে, সরি এটা অ্যাসিড হচ্ছে আর এখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এই সায়ানাইডের পার্ট, নাইট্রোজেনের পার্টটা। এদের নিজেদের মধ্যে আবার রিয়াকশান হয়েছে, নিজেদের মধ্যে রিয়াকশানে ওয়াটার বেরিয়ে গেছে, OH, আর এখান থেকে হাইড্রোজেন বেরিয়েছে। বেরোলে কেমন দেখতে হচ্ছে, CH3CH2 CH2 CH2 C ডবল বন্ড টু NH2। আমার কাছে এই প্রোডাক্টটা তার মানে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা স্ট্রাকচারটার সম্পর্কে আইডিয়া পেতে পারি, রাইট, ঠিক আছে। আমরা কোশ্চেন নাম্বার 12-এ আসছি। কোশ্চেন নাম্বার 12-এ বলেছে, দেখো কি বলেছে, একটা অ্যালকাইল হ্যালাইড রয়েছে, ফর্মুলা বলেছে C6H13Cl। তাহলে আমাকে প্রথমে ফর্মুলা যেটা বলেছে C6H13Cl, আমার প্রথম কাজ হলো এটাকে ডিবি বার করা। এটাকে যদি ডিবি বার করি তখন পাবো ডিবি 6 + 1
মাইনাস 13 আর 1 মিলে 14 হয় বাই 2 করলে আমি 0 পাচ্ছি। তার মানে ডিবি আমি 0 পাচ্ছি। ওকে, তো ডিবি 0 বলেছে উইথ পটাশিয়াম টার্সিয়ারি বিউটাইল অক্সাইড গিভ টু আইসোমারিক প্রোডাক্ট ওয়াই অ্যান্ড জেড। টু আইসোমারিক প্রোডাক্ট, দুটো আইসোমারিক প্রোডাক্ট মানে এখানে ক্লোরিনটা এমনভাবে রয়েছে বাইরের দিকের যে এনভায়রনমেন্ট রয়েছে এনভায়রনমেন্ট সেম নয়। এনভায়রনমেন্ট সেম না মানে একটা CH3 দিলাম, CH2 CH3 দিলাম, আর একটা CH2 CH3 দিলাম, মানে এই কার্বনের সঙ্গে তিনটে গ্রুপ একই নয়। কেন এমন কথাটা বলছি দেখো, এটাকে যখন আমি পটাশিয়াম টার্সিয়ারি বিউটাইল অক্সাইড দিয়ে রিয়াকশান করছি কী ধরনের রিয়াকশানটা হবে দেখো। নর্মালি আমরা জানি কি এই টার্সিয়ারি বিউটাইল অক্সাইড থাকে অ্যালকাইল হ্যালাইড থাকলে আমরা জানি কি না রিয়াকশানটা ইথার ফরমেশন রিয়াকশান হয়, যেটাকে আমরা উইলিয়ামসন সিনথেসিস ইথারে শিখেছি। কিন্তু সেখানে আরেকটা জিনিসও শিখেছি, কম্পাউন্ডটার মধ্যে যদি স্টেরিক এফেক্ট থাকে তখন তেমন রিয়াকশান হওয়ার পসিবল নয়। তখন কি হয়, এই হাইড্রোজেনটা বার করলে এই মাইনাসটাকে এই হাইড্রোজেনটাকে নিল, এই বন্ডটা এখানে পড়লো, ক্লোরিনটা বেরিয়ে গেল। তাহলে এই বন্ডটা এখানে পড়লে কেমন দেখতে হচ্ছে, CH2 ডবল বন্ড C, এখানে CH2 CH3, আর নিচেও হবে CH2 CH3। এই একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। আর একটা কেমন প্রোডাক্ট তৈরি হতে পারে একটু ভালো করে ভাবো। এইখানের একটা হাইড্রোজেনকে বার করে রাখো, এই মাইনাসটা এসে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা বেরিয়ে আসবে। তো এটা উইলিয়ামসন সিনথেসিস রিয়াকশন নয়। উইলিয়ামসন সিনথেসিসের ক্ষেত্রে ড্রব্যাক যেটা ছিল সেই জায়গাতেই কোশ্চেনটা দিয়েছে। এই বন্ডটা এখানে পড়লো, তার মানে এখানে পড়লে CH2 হলো, আর এটা যেমন ছিল CH3 যেমন ছিল, আর এই দিকে যে পার্টটা রয়েছে CH2 CH3 সেটা যেমন আছে তেমন লিখে দিলাম। ওকে, তার মানে এই দুখানা আইসোমারিক প্রোডাক্ট আমরা পাচ্ছি, যেটাকে আমাকে এই কোশ্চেনটা দিয়েছে। লাস্টে বলেছে হাইড্রোজিনেশন করলে 2,3 ডাইমিথাইল বিউটেন পাই, এটাকে হাইড্রোজিনেশন করা হচ্ছে H2NI। দেখো দুটোর ক্ষেত্রেই আমি একই প্রোডাক্ট পাবো, আমার কাছে একই রকমভাবে পাবো। সরি, এখানে একটা CH3 ছিল, এই বন্ডটা এখানে পড়েছে, এখানে একটা CH3 ছিল। এবার দেখো এখানে যদি হাইড্রোজেন নিকেল দাও ডবল বন্ডটা রিডাকশান হয়ে যাবে, তার মানে প্রোডাক্টটা আমার কাছে একই হবে। দেখো ডবল বন্ডটা রিডাকশান হয়ে যাবে, সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে, তার মানে প্রোডাক্টটা আমার কাছে কিন্তু দুটোর ক্ষেত্রেই একই হবে। তাই বলেছে দুটোর ক্ষেত্রে আমরা একই প্রোডাক্ট পাই। ওকে, সো এইভাবে আমরা স্ট্রাকচারটাকে প্রেডিক্ট করতে পারলাম। আমরা নেক্সট কোশ্চেনটা চলে আসছি। কোশ্চেন নাম্বার 13 কোশ্চেনটা চলে এসো। দেখো বলেছে একটা অর্গানিক কম্পাউন্ড, বলেছে C8H9Br, তার মানে কম্পাউন্ডটা ছিল C8H9Br। ডিবি বার করো, ডিবি বার করলে 8 + 1 মাইনাস 9 আর 1 মিলে 10 বাই 2, তার মানে 5 হচ্ছে 5 এটা, তার মানে 9 - 5 তার মানে 4 মানে বুঝতেই পারছো একটা ফিনাইল রিং আছে আমার কাছে। কিন্তু ফিনাইল রিং দিলেও তোমার কাছে 6টা কার্বন আছে, 2টো কার্বন এখনো পড়ে থাকছে আর ব্রোমিন পড়ে থাকছে। বলেছে 3টে আইসোমারিক প্রোডাক্ট পাই ABC, মানে 3খানা স্ট্রাকচার আমাকে আঁকতে হবে AB আর C এর, যেখানে এখনো ব্রোমিন দিইনি এবং 2টো কার্বন দিইনি এবং তার করসপন্ডিং হাইড্রোজেনও দিইনি। বলেছে এইচ অপটিক্যালি অ্যাক্টিভ, এ হলো অপটিক্যালি অ্যাক্টিভ, তার মানে এমন স্ট্রাকচার আঁকবো যে স্ট্রাকচারটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অর্থাৎ 4টে গ্রুপ যার আলাদা হবে। Both A and B gives white precipitate with warm alcoholic AgNO3, মানে AgNO3 দিলে হোয়াইট প্রেসিপিটেট পাওয়া যায়। তার মানে হোয়াইট প্রেসিপিটেট পাওয়া যায় মানে পরিষ্কার এখানে নিশ্চয়ই এমন কোনো একটা কার্বন রয়েছে A এবং Bতে, যেখানে কার্বনটার সঙ্গে তোমার কাছে ব্রোমিন রয়েছে। কারণ আমরা জানি যদি কার্বনের সঙ্গে ব্রোমিন থাকে, ব্রোমিন বেরিয়ে গেলে প্লাস চার্জটা রেজোন্যান্স স্টেবিলাইজড হয়, তাই জন্য ব্রোমিনটা বেরিয়ে যেতে চায়। এবং A এবং B দুজনের ক্ষেত্রেই একই রকম স্ট্রাকচারটাই থাকবে, যে কার্বনের সঙ্গে ব্রোমিন থাকবে, এটা পরিষ্কার দুজনের ক্ষেত্রেই। ঠিক আছে, কারণ হোয়াইট প্রেসিপিটেট দিচ্ছে ইন অ্যালকালি মিডিয়াম, তার মানে C দিচ্ছে না, মানে এটা পরিষ্কার C এর ক্ষেত্রে আমার কাছে ডাইরেক্ট ব্রোমিনটা অ্যাটাচ আছে, এমন একটা স্ট্রাকচার যার মধ্যে কার্বনের সঙ্গে ডাইরেক্ট ব্রোমিন অ্যাটাচ আছে। এবার বলেছে অ্যালকালিক মিডিয়ামে বেনজোইক অ্যাসিড দেয়, টেট্রাথ্যালিক অ্যাসিড দেয়, প্যারাবোমো বেনজোইক অ্যাসিড দেয়। তার মানে দেখো প্রথম কম্পাউন্ডটা যেটা দেয় বলেছে বেনজোইক অ্যাসিড দেয়,
তাহলে বেঞ্জিনের উপর COOH গ্রুপ। তারপরটা কি বলেছে, তারপরে এমন স্ট্রাকচারটা বলেছে টেট্রাথ্যালিক অ্যাসিড দেয়, মানে এখানে COOH গ্রুপ, প্যারা পজিশনেও COOH গ্রুপ থাকবে, টেট্রাথ্যালিক অ্যাসিড দেয়। আর লাস্টেরটা কি বলেছে, বলেছে প্যারাবোমো বেঞ্জোইক অ্যাসিড দেয়, তার মানে এখানে ব্রোমিন, এখানে COOH গ্রুপ, তার মানে এমনভাবে আঁকতে হবে স্ট্রাকচার। দেখো তোমাকে আমি শিখিয়েছি যে ভিডিওটা শুরুতেই, যদি কোনো রিংয়ের কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকে, এমন যদি দেখো রিংয়ের কার্বনের সঙ্গে কোনো একটি হাইড্রোজেন রয়েছে, তার মানে এই কম্পাউন্ডটাকে অক্সিডাইজড করলে এই কম্পাউন্ডটা অ্যাসিডে কনভার্ট হয়, আমরা জানি। কিন্তু কন্ডিশনটা কি, রিংয়ের কার্বনের সঙ্গে তোমার হাইড্রোজেনটাকে অ্যাটাচ থাকতে হবে, রাইট? তার মানে এখানে COOH গ্রুপ দিচ্ছে, তার মানে বুঝতে হবে এই যে কার্বনটা দিয়েছি তার সঙ্গে একটা হাইড্রোজেন দিতে হবে। ব্রোমিনটা কেন দিয়েছি তো বলেছি, কারণ হোয়াইট প্রেসিপিটেট পড়ছে বলে ব্রোমিনটা দিয়েছি, কিন্তু রিংয়ের কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন অ্যাটলিস্ট দিতে হবে, তবেই অক্সিডাইজড করলে অ্যাসিডটা হবে। আবার বলেছে এ কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ, দেখো শুধু সেইটা নয়, বলেছে এই কম্পাউন্ডগুলোর মধ্যে হোয়াইট প্রেসিপিটেট দেয়, এই সমস্ত কিছু বলেছে, কিন্তু এইখানে একটা কথা বলেছে এ অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ তাদেরকে বলা হয় যাদের 4টে গ্রুপ আলাদা থাকে। তার মানে এ কম্পাউন্ডটাকে আমি এমনভাবে আঁকবো যাতে 4টে গ্রুপ আলাদা থাকে। তার মানে দেখো 6টা কার্বন, 7টা কার্বন দেওয়া হয়ে গেছে, তার মানে আর একটা কার্বন এখানে দিয়ে দিলাম হাইড্রোজেন। তাহলে দেখো সব কিছু মিলে যাচ্ছে, এই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ, কারণ 4টে গ্রুপ আলাদা কার্বনটা। আর কি বলেছিল, হোয়াইট প্রেসিপিটেট দেয় বলেছিল AgNO3-তে, কারণ এই ব্রোমিনটা বেরিয়ে গেলে এই যে কার্বোক্যাটনটা হয় রেজোন্যান্স করে স্টেবল হয়, তাই এই ব্রোমিনটা বেরিয়ে যেতে চায়। আর কি বলেছে, লাস্টে বলেছিল এটা কি দেয়, বেঞ্জোইক অ্যাসিড দেয়। দেখো এই কার্বনের সঙ্গে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন আছে, তাই জন্য অক্সিডাইজড হয়ে এটা পুরো COOH হয়ে যায়। তার মানে কম্পাউন্ড, প্রথম কম্পাউন্ডে আইসোমেরিক কম্পাউন্ডটা হলো এই কম্পাউন্ডটাকে আমি এ কম্পাউন্ড বলে আমি ডিনোট করব। সেকেন্ড কম্পাউন্ডটা কি বলেছে, হোয়াইট প্রেসিপিটেট দেয়, তাই তো বি বলেছে হোয়াইট প্রেসিপিটেট দেয়, তো এই হোয়াইট প্রেসিপিটেট দেয় কারণ এটা বেরিয়ে গেলে প্লাস চার্জ রেজোন্যান্স করে স্টেবল। কিন্তু আমাকে বলেছে এটা যেটা দিয়ে থাকে এটা হলো টেট্রাথ্যালিক অ্যাসিড দিয়ে থাকে। টেট্রাথ্যালিক অ্যাসিড মানে নিচে COOH, ওপরে COOH, তার মানে ওপরে নিশ্চয়ই একটা কার্বন গ্রুপ আছে, কার্বন আছে যার সঙ্গে হাইড্রোজেন আছে ডেফিনেটলি, আদারওয়াইজ এখানটা অ্যাসিড হলো কি করে, তাই না? বাকি হাইড্রোজেন দিয়ে দাও, মানে CH3 ওপরে রয়েছে। এবার বাকি কার্বনের একটা ব্রোমিন দিয়ে দিয়েছো, বাকি দুটো হাইড্রোজেন দিয়ে দাও। তাহলে দেখো এখানেও কার্বনের সঙ্গে হাইড্রোজেন আছে যেটা কার্বক্সিলিক অ্যাসিড দেয়, ওপরটাও দেখো কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকছে যেটা কার্বক্সিলিক অ্যাসিড দেয়, এবং এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কেন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, দুটো গ্রুপ একই হয়ে যাচ্ছে, দুটোই হাইড্রোজেন হয়ে যাচ্ছে, তার মানে কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওকে, তা দুটো পজিশনে COOH গ্রুপ পাচ্ছি, তার মানে এইটা হলো আমার কাছে আইসোমারিক বি স্ট্রাকচারটা। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে আমার কাছে প্যারা ব্রোমো বেঞ্জোইক অ্যাসিড দেয়। দেখো প্রথম কথা বলি, এই ব্রোমিনটা যেটা রয়েছে লোন পেয়ার দিয়ে রেজোন্যান্স করছে, তার মানে এই ব্রোমিনটাকে ভাঙা খুব ডিফিকাল্ট। ওকে, আর বাকি কি করলাম, বাকি উপরের যে কার্বনটা পড়ে থাকছে সেই কার্বনে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন দিতে হবে। কেন হাইড্রোজেন দিতে হবে না, COOH হয়েছে, কিন্তু আর একটা কার্বন পড়ে থাকছে যেটা এর সঙ্গে আরও বাড়িয়ে দিলাম আর একটা কার্বন, তার মানে এখানে CH2 হলো, এখানে হলো CH3। তাহলে এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন থাকবার জন্য এটা COOH গ্রুপ আসছে, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট হলো আমার কাছে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কারণ এই কার্বনের দুটো গ্রুপ সেম হয়ে যাচ্ছে, 4টে গ্রুপ আলাদা হতে হবে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তার মানে অনলি এ কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে দেখো সমস্ত ইনফরমেশন আমার এখানে মেনে চলেছে। আমি থার্ড পয়েন্টটায় আসছি, থার্ড মানে সবগুলো আমি ডিসকাস করে দিলাম, আমি কোশ্চেন নাম্বার 14-এ আসছি। কোশ্চেন নাম্বার 14-এ বলেছি কম্পাউন্ড হলো C2H6O। তো আমার কাছে কম্পাউন্ডটা লিখে নিলে C2H6O, এবং অফকোর্স এর ডিবিটা বার করলে কত পাবো, 2 + 1 - 6 - 0/2, তার মানে হচ্ছে 0। একটা অক্সিজেন দিয়ে ডিবি 0 কি হতে পারে, হতে পারে তোমার কাছে অ্যালকোহল হতে পারে, অথবা তোমার কাছে ইথার হতে পারে, তাই তো শিখিয়েছি, তার মানে অ্যালকোহল বা ইথার হবে। কিন্তু এখানে বলেছে I2 এবং NaOH দিলে হোয়াইট প্রেসিপিটেট দেয়, I2 এবং NaOH দিলে ইয়েলো কালার প্রেসিপিটেট আসবে, লেখা নেই যদিও, কিন্তু I2 এবং NaOH দেওয়াটাকে আমরা জানি আয়োডোফর্ম রিয়াকশান বলে, এবং আয়োডোফর্ম রিয়াকশানে ইয়েলো কালার প্রেসিপিটেশন আসে। তার মানে দেখো বন্ধুরা, ইয়েলো কালার প্রেসিপিটেশন আয়োডোফর্ম রিয়াকশানের কোন কোন গ্রুপ থাকলে আয়োডোফর্ম রিয়াকশান দেয় আমরা জানি না। যদি আমার কাছে
কিটো মিথাইল গ্রুপ থেকে, তার মানে এই গ্রুপটা অথবা এই গ্রুপটা। ঠিক আছে, তাহলে দেখো ডিবি থেকে বলছে এই দুজনের মধ্যে একজন, আর আইডোফর্ম বলছে এই দুজনের মধ্যে একজন। তার মানে কোনটা অট থাকছে, মানে দুটোর ক্ষেত্রে কোনটা মিল পাচ্ছ, এইটা মিল পাচ্ছ। তার মানে ইথার হবে না, আর এইদিকে এই গ্রুপটাও হবে না, তার মানে অ্যালকোহল হবে। কিন্তু অ্যালকোহলটা কেমন অ্যালকোহল হবে, এইরকম টাইপের অ্যালকোহল হবে। তাহলে এই জিনিসটা তুমি দিয়ে দিলে, এই জিনিসটা দিয়ে দিলে। এবার দেখো কটা কার্বন, দুটো কার্বন অলরেডি ইউ হ্যাভ গিভেন, অক্সিজেন একটা দিয়ে দিয়েছো, বাকি দেখো একটা হাইড্রোজেন পড়ে থাকছে, হাইড্রোজেনটাকে এরকমভাবে দিয়ে দাও, ব্যাস। দেখো ফর্মুলা মিলে যাচ্ছে, কিটোমিথাইল গ্রুপ, তাই আইডোফর্ম দেয়। হ্যাঁ, তো এটাকে সুন্দরভাবে লিখলে কি হচ্ছে, CH3, এই কার্বনে দুটো হাইড্রোজেন, CH2, এটা OH, ওকে, যেটাকে আমরা বলি ইথানল। ঠিক আছে, তো এই প্রবলেমটাও আমরা সলভ করে ফেলতে পারলাম। তো আমাদের কাছে এমন ধরনেরই তোমার কাছে কোশ্চেন থাকবে, যে কোশ্চেনগুলোকে আমাদের ডিসকাস করতে হবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন যদি এক্সামে করো, টিচার মারাত্মকভাবে ইমপ্রেস হয়, কারণ এই ধরনের কোশ্চেন টিচার খুবই পছন্দ করে। কিন্তু মনে রাখতে হবে, ডিবি ক্যালকুলেট করে নিতে হবে, কেমিক্যাল টেস্ট সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে। প্রয়োজন হলে তুমি কেমিক্যাল টেস্টের ভিডিওটা আর একবার দেখে নাও, আর নেম রিয়াকশন এবং রিয়াকশন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সো দ্যাট তুমি এই প্রবলেমটাকে সলভ করতে পারবে। আশা করব ভিডিওটা তোমার উপকারে আসবে। অসংখ্য ধন্যবাদ 1 ঘন্টার উপর ধরে এই ভিডিওটায় আমার সঙ্গে থাকবার জন্য। যদি ভিডিওটা তোমাদের উপকারে আসে, তবে আমার পরিশ্রম সার্থক হবে। অসংখ্য ধন্যবাদ, সকলের মঙ্গল হোক, নমস্কার।